আমি রহমান স্যার, সবাইকে আন্তরিক ও ভালোবাসা শুভেচ্ছা নতুন বছরের। আশা করি তোমরা ভালো আছো। নতুন বছরে একটা উদ্যম নিয়ে একটা টার্গেট ফিক্সড করে তোমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছ। যাদের CBT-1 পরীক্ষা খুব ভালো হয়েছে রেলের, তোমরা নিশ্চয়ই CBT-2 এর জন্য প্রিপারেশন জোর কদমে শুরু করছো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি, অনেক ভ্যাকান্সি আস্তে আস্তে বার হবে 25-26 অনেক আমাদের রিটায়ারমেন্ট আছে, অনেক সেক্টর ভ্যাকান্সি প্রচুর, কেন অনেক দিন থেকে ভ্যাকান্সি ফিল আপ হয়নি। আস্তে আস্তে ভ্যাকান্সিগুলো ফিল আপ হবে। তোমাদের কাজ হচ্ছে একদম পুরো দমে একটা প্রসেস মেনটেন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তা কীভাবে আগাবে, সামনে কী কী ভ্যাকান্সি আছে, কী পড়লে তোমাদের কী সুবিধা হবে, আমি এই ব্যাপারে সব কিছু বিস্তারিত আলোচনা করব। হয়তো আমার ভিডিওটা একটু লেন্দি হয়, কিন্তু তোমরা দেখো, তোমাদের কিছু না কিছু উপকারে আসবে। এছাড়া দেখো, অনেক সময় ভ্যাকান্সি বার হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও করে ফেলে অনেক ইউটিউবার, অনেকে কোচিং সেন্টার। আমি কিন্তু ভাই সঙ্গে সঙ্গে ভিডিও দিই না। আমি ভালো করে চিন্তা ভাবনা করে কি আছে সিলেবাসে, কী ব্যাপার সেবার ভুলভাল বলবো এই করে অনেকে দেখলাম। আমি কালকে ভিডিও দেখছিলাম, আজকে রাত্রে সকালে দেখছিলাম, অনেক কিছু ঠিকমতো ব্যাখ্যা করেনি, দিয়েছে। আমি সে বলবো তোমাদের আর কি সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমার ভিডিও কিন্তু একটু দেরি হয়। এর জন্য আমি তোমাদের কাছ থেকে একটু সরি আর কি। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো, আমরা পড়াশোনা শুরু করেছি যে আমি প্রথমে কথা বলেছি, আমরা ভ্যাকান্সি দেখে পড়াশোনা করব না। কালকেই একটা স্টুডেন্ট ফোন করেছিল কোনো একটা জায়গা থেকে যে স্যার কবে KMC বার হবে, কবে PSC বার হবে, হ্যান ত্যান এটা সেটা। আমরা তোমার যদি 3 মাসের মাথায় বার হয়, তুমি কি তৈরি আছো? কিছু বলছে না। স্যার বুঝতে পারছেন ভ্যাকান্সি হ্যান ত্যান এটা সেটা। দেখো, তোমাদের ভ্যাকান্সি কিছু না কিছু বার হবে। দ্যাট মিনস হচ্ছে ভ্যাকান্সি বার হবে, কিন্তু সেই যে কিছু কয়েক বছর আগে যে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বার হতো, স্কোপটা বেশি, সেই স্কোপটা অনেকটা কমে গেছে, কিন্তু ভ্যাকান্সি বার হবে। তাই আমি প্রথমে আলোচনা করব। কিছুদিন আগে একটা নোটিশ পড়েছিল, বেল হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আর ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। একটা ইলেকট্রিক্যাল, একটা ইলেকট্রনিক্স। আমাদের যেটা বার হয়েছে এটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল। দেখবে তোমরা যারা ইলেকট্রনিক্স আছো, ইলেকট্রিক্যাল আছো, বুঝতে পারবে ট্রানজিস্টার যেমন 3055 ট্রানজিস্টার কিনি, বেলের ট্রানজিস্টার আমরা কিনে থাকি। 2N3055, আরও অনেক আছে ট্রানজিস্টার। বেল কোম্পানি, এই যে বেল কোম্পানি ইলেকট্রনিক্স আছে, এরা কিছু স্টুডেন্ট নিচ্ছে আর কি, জব ভ্যাকান্সি হয়েছে আর কি। দেখো, ভেল এরা ম্যাক্সিমাম সব কয়েক বছর থেকে গেটের মাধ্যমে নিচ্ছে, কিন্তু এটা ওপেন অ্যাডের মাধ্যমে নিচ্ছে। আমাদের বেল হচ্ছে যেটা নিচ্ছে আছে প্রফেশনালি হচ্ছে ইঞ্জিনিয়ার, হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে হচ্ছে ইলেকট্রিক্যাল E/E পোস্ট, মেকানিক্যাল ME। ইলেকট্রিক্যাল যে পোস্ট আছে সেটা হচ্ছে 200খানা ভ্যাকান্সি, আর মেকানিক্যালে 150খানা। এটা কম ভ্যাকান্সি নয়, অনেক ভ্যাকান্সি। ঠিক আছে, তোমার একটা দরকার। দেখো, এখানে ইলেকট্রিক্যাল যে ভ্যাকান্সি, এই মজার ব্যাপার, ইলেকট্রিক্যাল ভ্যাকান্সিতে কিন্তু ইলেকট্রিক্যাল কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এখানে অনলি ফর EC ইলেকট্রনিক্স, ওই রিলেটেড যা আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে মেকানিক্যাল। আমাদের মেকানিক্যাল যারা আছো, তোমরা BTech অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে তোমার হচ্ছে 120খানা কোশ্চেন থাকবে। 120খানা কোশ্চেনের মধ্যে 100খানা টেকনিক্যাল, 20খানা নন টেকনিক্যাল। 20খানা নন টেকনিক্যালের মধ্যে থাকছে GK, জেনারেল অ্যাপটিটিউড, আর হচ্ছে GI। এখানে 20খানা, আর হচ্ছে 100খানা টেকনিক্যাল। এই যে টোটাল 120খানার মধ্যে 85% হচ্ছে মেরিট লিস্ট হবে রিটেনের উপরে, আর হচ্ছে 15% হচ্ছে ইন্টারভিউ উপরে। ঠিক আছে, তা তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও, যারা ইলেকট্রনিক্স BTech আছো এবং হচ্ছে মেকানিক্যাল আছো। তোমাদের একটা ভালো অপরচুনিটি এই বেলে চাকরি পাওয়া। দেখো, বেল, তারপরে হচ্ছে ভেল, তারপরে NTPC, তারপরে হচ্ছে IOCL, তারপরে DFC। এইগুলো আমরা বলি নবরত্ন কোম্পানি। এটা ইন্ডিয়া গভর্নমেন্টেরই একটা সংস্থা। ইন্ডিয়া গভর্নমেন্টের একটা হচ্ছে
তোমার কোম্পানি বলা যায়, প্রাইভেট। আর হচ্ছে আমাদের রেল হচ্ছে 100% হচ্ছে গভর্নমেন্ট, মানে হচ্ছে পুরোপুরি এর কোনো শেয়ার নাই বাইরে, পুরোপুরি 100 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এগুলো আমরা বলি কথায় কথায় এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। ডিএফসিসিএল কি, আমি এই ব্যাপারে আসবো আর কি। দেখো এই ব্যাপারে আমরা হয়ে গেল, তাহলে আমরা পুরো দমে প্রিপারেশন শুরু করে দেবো। টেকনিক্যাল আর নন টেকনিক্যাল সব জায়গায় লাগছে, কিন্তু এই নয় নন টেকনিক্যাল করে করে টেকনিক্যাল ভুলে গেলাম, পুরো শেষ করে দিলাম জিন্দেগি দাদার কথা শুনে। ওইসব চলবে না। তোমার হচ্ছে পড়েছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, তোমার সব সময় বুক পকেটে থাকবে, পুরো বুক পকেটে থাকবে টেকনিক্যাল নলেজ, একদম টেকনিক্যাল নলেজ থাকবে। তারপরে পাশাপাশি নন টেকনিক্যাল থাকবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো মিলিয়ে তুমি প্রচুর পরিমাণে থিওরি ভালো করে পড়ে, কনসেপ্ট তৈরি করে, এমসিকিউ তৈরি করে তুমি খালি, তোমার যখন তৈরি হয়ে যাবে তুমি খালি মক টেস্ট দিতে থাকবে, মক টেস্ট দিতে হবে, পরীক্ষার জন্য ওয়েট করবে। এই হচ্ছে প্রিপারেশান। এই ব্যাপারে আমি পরে বলবো। তাহলে এরপরে আমি আসছি DFCCIL, ডেডিকেটেড ফ্রেট কর্পোরেশন অফ করিডোর অফ কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে? তো দেখো ফ্রেট আমরা কোচিং পরিষেবা হচ্ছে, যেমন হচ্ছে যাত্রীবাহী, ইন্ডিয়ান রেলে দুটো পরিষেবা আছে, যাত্রীবাহী আর হচ্ছে মালবাহী। দেখবে যে কোনো জায়গায় স্টেশনে লেখা থাকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার CNW। যে তোমরা হয়তো অনেকেই জানো, আমি রেলে সার্ভিস করি, অনেক ভিডিওতে বলেছি কিংবা জেনে থাকো অনেকে। আমি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশন পোস্টেড হলদিয়া অ্যাজ এ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আমার অফিসের সামনেও লেখা আছে অফিস অফ দ্য সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার CNW, মানে ক্যারেজ অ্যান্ড ওয়াগন। ঠিক আছে? তাহলে আমরা দুটো পরিষেবা দিই, একটা কোচিং গাড়ি আর একটা হচ্ছে মালবাহী, যাত্রীবাহী মালবাহী। তা এই যে ফ্রেট হচ্ছে আমরা এই যে ফ্রেট এটা হচ্ছে আমাদের হচ্ছে মালগাড়ি পরিষেবার জন্য। কি হচ্ছে এই যে সংস্থা প্রজেক্ট আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট এনেছে প্রজেক্টটা আর কি, প্রজেক্ট সবচাইতে হচ্ছে গভর্নমেন্টের বড় প্রজেক্ট যদি বলতে পারো হচ্ছে DFCCIL। এই তোমার হচ্ছে ফ্রেট, এটা হচ্ছে ফ্রেট। ধরো কি কেন আমাদের এই পরিষেবাটা দরকার, ফ্রেট DFCCIL কি করবে? ধরো রাজধানী এক্সপ্রেস শিয়ালদা কিংবা হাওড়াতে ছাড়ছে, পরের দিন 24 আওয়ার্সের মধ্যে মানে ম্যাক্সিমাম আমাদের রাজধানী আরও কম টাইম লাগায় আর কি, 17-18 ঘন্টা টাইম লাগে। মানে ধরে রাখো একটা ফার্স্ট ট্রেনে যদি হয় তাহলে 20 থেকে 22 ঘন্টা আমাদের দিল্লি পৌঁছে যাবে, 20 থেকে 22 ঘন্টা। আবার দেখবে অনেকে লক্ষ্য করে থাকবে যারা রেলের সঙ্গে যুক্ত আছো কিংবা রেল নিয়ে, একটা মালগাড়ি ধরো আন্দোলনে ছাড়লো, হলদিয়া আসবে, একটা গার্ড ড্রাইভারের ডিউটি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা ওরা করে, আস্তে আস্তে লং আওয়ার্স হয়ে যায়। লং আওয়ার্স মানে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কোনো সময় আন্দুল থেকে একদম হলদিয়া পৌঁছাতে টাইম লেগে যায় 8 থেকে 10 ঘন্টা। এটা কত কিলোমিটার হবে? ম্যাক্সিমাম হার্ডলি 120 কিলোমিটার কি 130 কিলোমিটার এইরকম হবে। ঠিক আছে? এই 130-140 150 কিলোমিটার আসতে টাইম লেগে যায় ম্যাক্সিমাম 15 ঘন্টা, মিনিমাম যদি আসে 5 থেকে 6 ঘন্টা। কিন্তু অ্যাভারেজ যদি ধরে রাখো ওই 150 কিলোমিটারের জন্য তোমার টাইম লাগবে হচ্ছে 10 ঘন্টা। তাহলে পার আওয়ার কত? 15। তাহলে আমাদের মালগাড়ির স্পিড হচ্ছে পার আওয়ার 15 থেকে 20, ম্যাক্সিমাম 30 ধরে নিলাম আর কি। তাহলে দিল্লি যদি একটা মাল আমার কোনো একটা ধরো দিল্লিতে একটা কোনো মানে আমার লোডিং হবে আর কি, কোনো একটা মালগাড়ি ধরো এখান থেকে যাবে, ওখান থেকে আনলোড হয়ে আবার জাহাজ করে আবার মুম্বাই থেকে চলে যাবে অন্যদিকে আর কি, সিপথে। তাহলে ওই যে তোমার হচ্ছে ওখানে যাবে, রাস্তায় যাবে, ওখানে ওয়েট করছে, একটা বিশাল লেন্দি প্রসেস, টাইম নষ্ট হচ্ছে, রেলের ইকোনমিক প্রচুর নষ্ট হচ্ছে। এই করে একটা DFCCIL কী হচ্ছে আমাদের পুরো আলাদা একটা পরিষেবা। দেখবে অনেক সময় আমাদের মালগাড়িকে দাঁড় করে যাত্রীবাহী ট্রেনকে তোমার হচ্ছে পাস করাচ্ছে, মালগাড়ি পড়ে আছে। এই DFCCIL হচ্ছে পুরো একটা সেপারেট হচ্ছে, এটা হচ্ছে অনলি ফর ফ্রেট যাবে, যাতে টাইমটা কম লাগে। এই DFCCIL রিক্রুটমেন্ট হয়েছে আমাদের এই সবেমাত্র পাবলিশ করেছে, এমপ্লয়মেন্ট নিউজে একটা পেজ দিয়েছে। এই শুরু হয়ে যাবে 18/1 থেকে 25 থেকে শুরু হবে, এন্ড হবে
2/25 শেষ হবে। আমাদের যে পোস্ট আছে ফাইন্যান্স যেটা আছে আমি ওটা বলছি না, আমাদের যেটা পোস্ট যেটা দরকার হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট। এক্সিকিউটিভ হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, এসএনটি দ্যাট মিনস হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকম, যেটা রেলের এসএনটি ডিপার্টমেন্ট আছে। ধরো এখানে এজ হচ্ছে 30 এজ, আর এমটিএস মাল্টিটাস্ক স্টাফ আর কি, এখানে হচ্ছে 464খানা ভ্যাকান্সি আছে। এর এজ লিমিট হচ্ছে 33। এই যে পোস্টগুলো আছে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর তুমি হায়ার কোয়ালিফিকেশান হচ্ছে ডিগ্রি, এমটেক, হ্যানত্যান যারা আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেম এই পোস্টের জন্য আর কি। দেখা যাচ্ছে এখানে একটা খুব ভালো ব্যাপার, ইলেকট্রিক্যাল, এসএনটি অ্যান্ড ইলেকট্রিক্যাল এই পোস্টগুলোতে এখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই করতে পারো, এখানে ইলেকট্রনিক্স অ্যাপ্লাই করতে পারো, এখানে ইলেকট্রনিক মানে দুটো পোস্টের জন্য এলিজিবল, সিভিল নয় কিন্তু। এখানে মেকানিক্যালে নেই ভ্যাকান্সি, কিন্তু মেকানিক্যাল বেলে ভালো দিয়েছে যারা বিটেক আছে। এই যে এখানে তোমার যে দুটো পোস্টে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে CBT 1 যদি একসঙ্গে একই ডেটে যদি হয়ে যায় তাহলে তোমার পসিবল হবে না, তাহলে তোমাকে একটা পোস্টের জন্য পরীক্ষা দিতে হবে। দিয়ে করে রাখবে যদি ডিফাইন ডেট হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড এসএনটি যদি, তাহলে হয়তো তোমার ভাগ্য খুলে গেল, দুটো পোস্টের জন্য এলিজিবল হয়ে গেলে। আর হচ্ছে এখানে হচ্ছে এমটিএস, দেখো এমটিএস হচ্ছে তোমার যে এখানে 33 বছর বয়স আছে, এখানে 464খানা ভ্যাকান্সি আছে। এর কোয়ালিফিকেশানটা কী লাগবে? এর কোয়ালিফিকেশান হচ্ছে আমাদের দেখলাম একজন ইউটিউবার প্লাস হচ্ছে কোচিং করান আর কি, পপুলার নাম আছেন ভদ্রলোকের, আমি আর নাম করছি না। উনি সকালে দেখলাম বলে দিল যে এখানে তোমার হচ্ছে মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, আরে পড়তে হবে। আমি সবচাইতে আগে ইউটিউবে ভিডিও দিচ্ছি, এটা ফ্যাক্টর নয়, একদিন পরে দিলেও হবে, বাট হচ্ছে ক্লিয়ার কাট ভালোভাবে গুছিয়ে বলতে হবে। দেখো এখানে হচ্ছে এমপি মাধ্যমিক থাকতে হবে, মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, সেই সঙ্গে 1 বছরের হচ্ছে, কেন অনেকে আগের দিন হচ্ছে 8 পাস করে আইটিআই করেছে, 8 পাস করে আইটিআই করেছে, দ্যাট মিনস হচ্ছে হবে না। তো মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে কী থাকতে হবে, 1 বছরের একটা অ্যাপ্রেন্টিস। অনেকে আগে অ্যাপ্রেন্টিসশিপ বার হয় না, বিভিন্ন জায়গায় এই জায়গায় অ্যাপ্রেন্টিস করাচ্ছে, 1 বছর একটা অ্যাপ্রেন্টিস, সেই সঙ্গে না হলে আইটিআই, এনসিভিটি আর এসসিভিটি হতে হবে। মিনিমাম 1 বছর কিংবা 2 বছর হতে পারে, মেবি, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এমটিএস পোস্টের জন্য দরকার হচ্ছে মাধ্যমিক প্লাস হচ্ছে আইটিআই, আর হচ্ছে একটা অ্যাপ্রেন্টিস হলেই চলবে। আইটিআইটা হতে হবে, এনসিভিটি আর হচ্ছে এসসিভিটি। এবার চলে আসবো সিলেকশন প্রসিডিওর কী আছে আমাদের? সিলেকশন প্রসিডিওর হচ্ছে CBT 1 হবে, CBT 1 পরীক্ষা ফার্স্ট হবে স্ক্রিনিং টেস্ট, এখানে কোনো নাম্বার যোগ হবে না, জাস্ট ছাঁটাই করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে ম্যাথ থাকবে হচ্ছে 30 নম্বর, জিআই থাকবে 30 নম্বর, জিএস 15 নম্বর, জেনারেল অ্যাপ্টিটিউড হচ্ছে 15 নম্বর, আর ডিএফসিসিএল আর রেল থেকে কোশ্চেন থাকবে 10 নম্বর, টোটাল 100 নম্বর। 100 নম্বর অনুযায়ী এখানে পুরো কাট আপ, মিনিমাম কাট আপ থাকবে, মানে কাট আপ ধার্য হবে না। ধরো 200খানা ভ্যাকান্সি আছে, 200-র এগেনস্টে তোমার 20 টাইমস ছেলেকে বেশি টাকা, একটা পোস্টের জন্য 20 টাইমস ছেলেকে বেশি টাকা, মানে 200 পোস্টের জন্য তোমাকে 2000 ছেলেকে কল করা হবে, 200 ছেলের জন্য 4000 ছেলেকে কল করা হবে। এর জন্য CBT 2 এর জন্য 4000 ছেলেকে কল করা হলো। তারপরে CBT 2 হচ্ছে কি থাকবে, তো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যদি হও তাহলে এখানে হচ্ছে তোমার CBT 2 থাকবে 120খানা হচ্ছে ভ্যাকান্সি, MCQ কোশ্চেন 120খানা। 120খানার মধ্যে 100খানা টেকনিক্যাল, আর 10খানা জিকে, আর 10খানা হচ্ছে অ্যাপ্লিকেশন আর রিজনিং। ঠিক আছে, আলটিমেটলি দেখা যাচ্ছে মেরিট লিস্ট, যে কোনো মেরিট লিস্ট যখন হবে, CBT 1 রেল বলো, তারপরে আরও আদার্স অনেক কিছু এক্সাম আছে, এখানে খালি স্ক্রিনিং টেস্ট, এখানে বার হয়ে যাও, বার হয়ে তোমার মেন খেলা হচ্ছে, মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে টেকনিক্যাল। যে কোনো পরীক্ষায় তুমি SSC বলো, CBT 2 বলো, তারপর ডিএফসিসিএল বলো, ভেল বলো, NTPC বলো, DBC বলো, টেকনিক্যাল ছাড়া কিচ্ছু হবে না। কি হবে? গ্রুপ ডি হবে, গ্রুপ ডি পরীক্ষা হবে। তোমার যদি স্বপ্ন থাকে গ্রুপ ডি, তুমি বিটেক করে, এমটেক করে, তোমার একটা লজ্জাবোধ করা উচিত।
হয়তো বলবে, আমার কথা হয়তো খারাপ লাগবে, স্যার চাকরি পাওয়া যাচ্ছে না, হ্যান ত্যান। তুমি সেই জায়গায় আরে পাওয়া যাচ্ছে না, তুমি চেষ্টা করো, তুমি কেন ঢুকবে? তুমি চেষ্টা করো, চেষ্টা করতে 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 তুমি ওই লেভেলে পৌঁছাও। তুমি আজকে পরীক্ষা দিচ্ছ, তুমি হয়তো 200খানা ভ্যাকান্সি, ওই জায়গায় আসতে পারছো না, হয়তো 1000 জনের মধ্যে, কিন্তু তুমি পাচ্ছ না, তুমি হয়তো বুঝতে পারছো না, 1000-এর মধ্যে চলে এসছো। সেকেন্ড পরীক্ষা দাও, 700-র মধ্যে চলে আসো, তারপরে 500-র মধ্যে চলে আসো, তারপর তুমি 200-র মধ্যে ঢুকে গেছো। আর 1 বাই 1 একটা তো খুলবেই। একটা ধরো আমি একটা বাঞ্চ অফ কি নিয়ে চলে এসেছি, তালা খুলবো, খুলছে না 1 নম্বর 2 নম্বর, আর লাস্টে 7 নম্বর তো খুলতে হবে, ওটা ওর জন্যই। তাই তোমার প্রিপারেশনটা এমন হবে একদম সিস্টেমেটিক, একদম কিছু নয়। তুমি প্রতিজ্ঞা করো একদম এই মোবাইল, এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে একদম বিরত থাকো। তো 3 মাস দেখো কি হয়। ছোট্ট ফোন মোবাইল নিয়ে ওইটা বাবা মার কাছে জমা করে দাও, ইম্পর্টেন্স কোনো তথ্য থাকলে তোমাকে সে জানিয়ে দেবে। ঠিক আছে, করতে পারো না? জীবনের জন্য অনেক কিছু করো। এই যে আজকে আমরা বড় হয়েছি, এই জায়গায় এসছি, ঠিক আছে তো, অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। আমার অনেক ফেস্টিভ্যাল আছে, বেলঘড়িয়া মেসে কেটেছে, ঠিক আছে। তা সেই সময় যদি আমি আনন্দ করতাম, সেই সময় যদি আমি পড়াশোনা না করতাম, আজকে হয়তো এই জায়গায় আসতে পারতাম না, কিংবা আসতে পারতাম হয়তো আরও টাইম লেগে যেত। তাই তোমাদেরকে আমি এক ছোটো ভাই হিসাবে উপদেশ আর কি, তোমরা কিন্তু পড়াশোনা করো একদম টাইমে। দেখো এখানে তাহলে আমাদের হয়ে গেল। এখানে সিলেবাসগুলো আমি দেখেছি, সিলেবাসগুলো খুব ডিএফসিসিএলের যে সিলেবাস আছে এখানে তোমরা ম্যাক্সিমাম পড়ছো বিভিন্ন পরীক্ষার জন্য। যেমন হচ্ছে ইলেকট্রিক্যালের যে সিলেবাস আছে, পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, সব পরীক্ষা থাকে। হ্যাঁ, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সব পরীক্ষায় থাকে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে তো। আর ইলেকট্রিক্যালের সেকেন্ড থাকবে মেশিন, থাকবেই এসি-ডিসি মেশিন বলতে গেলে ট্রান্সফর্মার থেকে সব সময় কোশ্চেন থাকবে, ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটর একদম ভালো করে। আর হচ্ছে ইলেকট্রনিক্স অবশ্যই তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টার, তারপরে হচ্ছে ফেট, মসফেট মানে পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেমও দেখে যেতে হবে, এসসিআর, টেসিআর, বিজেটি, মেজারমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট। ইলেকট্রিক্যাল পোস্ট হলেও তোমাকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যে মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে তোমাকে ভালো করে পড়াশোনা করে যেতে হবে। এবং সার্কিট অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও আছে, কন্ট্রোল সিস্টেম এখানে আছে, এগুলো ভালো করে তোমাকে পড়াশোনা করে একদম এমসিকিউ তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সেও আছে, আর সিভিলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক্স, স্ট্রাকচারাল, বিএমসি যা থাকে এগুলো কমন সিলেবাস। আরসিসি, ফাউন্ডেশন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক, তারপরে হচ্ছে হাইড্রোলজি, স্ট্রাকচার, ড্রয়িং, এস্টিমেট সার্ভে, এগুলো সব পরীক্ষায় থাকে বাবু। পড়াশোনা শুরু করে দাও, সিস্টেমেটিক লিখে এমসিকিউ তৈরি করো। একদিনে 100 এমসিকিউ তৈরি করো, একদিনে 100 এমসিকিউ কী তৈরি করবে? যখন তোমার পড়াশোনা হয়ে যাবে, একদিনে 100 এমসিকিউ পুরো তোমার মনে পুরোপুরি রপ্ত করে নাও। তুমি একবারে তুমি হচ্ছে পড়বে না, মানে 100খানা পড়বে না। প্রথমে পড়ো তুমি হচ্ছে 30খানা এমসিকিউ পড়ো, সকালে উঠে তো 30খানা পড়ে নাও। 30খানার মধ্যে যেগুলো একদম পেরে গেল সেগুলো কিছু করার দরকার নয়, যেগুলো একটু টাফ সেগুলো তুমি কি করো, এইভাবে দাগ মারো। যেগুলো একদম হচ্ছে না, তুমি জানো না, সেগুলোকে একদম ক্রস চিহ্ন করে দাও, ঠিক আছে তো। হয়ে গেল এই 30খানা হয়ে গেল। 30খানাকে তুমি আবার ওগুলোকে বই খুলে বিভিন্ন স্যারের সাহায্য নিয়ে, নটস গুগলের সাহায্য নেবে না, সেটা লংজিভিটি হয় না। তুমি আবার কি করলে, এই 30খানা কোশ্চেন সকালে তৈরি করে নিলে, আবার দুপুরে আবার পড়তে অন্য বই পড়ছো, অন্য বইয়ে চলে যাও, অন্য কিছু করছো, থিওরি পড়ছো, আবার 30খানা তুমি কি করবে? 30খানা যখন ঘুম পাচ্ছে তখন 30খানা তুমি পড়ে নিলে, অন্যান্য সাবজেক্ট পড়তে। এই 30খানার জন্য ম্যাক্সিমাম টাইম লাগবে তোমার 1 থেকে 1.5 ঘন্টা। আবার 30খানার জন্য 1 থেকে 1.5 ঘন্টা, তা 3 ঘন্টা একদম পুরো তৈরি করে নাও। এই 30খানা যখন তৈরি হয়ে যাবে না, তোমার অনেক জিনিস কিন্তু মানে তুমি অজানা জিনিস জেনে যাবে,
তৈরি হয়ে যাবে, নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, এবং রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তার আগে 2 ঘন্টা টাইম নিয়ে 40 খানা, তোমার একদিনে 100 খানা এমসিকিউ হয়ে গেল, পুরোপুরি হয়ে গেল প্রিপারেশান। মানে আজকের দিনে 100 খানা, পরের দিনে 100 খানা, তাহলে পার উইকে তোমার 600 খানা এমসিকিউ যদি তৈরি করতে পারো, জানবে আমার পড়াশোনা ঠিক দিকে আগাচ্ছে, এবং সেগুলো মক টেস্ট দিবে। তাই আমাদের হচ্ছে বোর্ড সিস্টেম অফ ইঞ্জিনিয়ার্স আমরা কী কী পড়াই, কী করি। আমাদের বোর্ড সিস্টেম অফ ইঞ্জিনিয়ার্স হচ্ছে আমাদের সামনে যেসব পরীক্ষাগুলো আছে, রিয়েল আছে, এসএসসি আছে, ডিএফসিসিএল আছে, ডাব্লিউবি এসডিএসিএল কিন্তু খবর আছে অনেক ভ্যাকান্সি বার হবে। ডাব্লিউবি এসডিসিএল ভ্যাকান্সি অনেক জুনিয়র ইঞ্জিনিয়ারে বার হবে খুব শীঘ্রই। তোমরা কিন্তু ওয়েট করো, প্রিপারেশন নাও, একই সেম প্রিপারেশন, খালি ওখানে ইংলিশটা যোগ হবে, ইংলিশ আর বাংলা। তারপর হচ্ছে পিএসসি কেএমসি, পিএসসি 26-এ বার হবে, রেলও 25-এ ক্যালেন্ডার দিয়েছে, যা 25-এ না 26-এ বার হবে। আমাদের পরীক্ষাগুলো আসতে থাকবে, একে অপরে আসবে, তোমরা প্রিপারেশন নাও, পুরো দমে প্রিপারেশন নিয়ে নিজেকে একদম তৈরি করে ফেলো। দেখো ভ্যাকান্সি যখন আসবে, বার হবে, তখন তুমি করবে সেট প্র্যাকটিস করবে, তখন তুমি কারো বই খুলে পড়বে না। সেই জন্য তখন মানে যত সেট প্র্যাকটিস করবে, তোমার নতুন নতুন কোশ্চেন পারবে, তোমার স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, নেগেটিভ করবে না, এই জিনিসটা তুমি কিন্তু তোমার খুব ভালো হবে। এ দেখো আমাদের যে বোর্ড সিস্টেম অফ ইঞ্জিনিয়ার্সে আমরা পড়াই, এখানে কম্বাইন্ড ব্যাচ আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে ব্যাচগুলো আছে, ডিএফসিসিএলের জন্য ব্যাচগুলো হবে, এসএসসি কম্বাইনের মধ্যে পড়ছে, পিএসসি সিভিলটা হচ্ছে আলাদা করে, যেহেতু সিভিল নন টেকনিক্যাল অনেকে পড়ে না, বাকি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্বাইনে পড়ছে। আমাদের সাকসেস রেট দেখতে পাবে, আমরা দিতে থাকবো, প্রত্যেক মাসে দিতে থাকবো, আবার নেক্সট উইকে পেয়ে যাবে। আমাদের সাকসেস রেট আজ থেকে দেখতে গেলে একবার সেন্টারে আসো, সেন্টারে দেখে যাও কী ব্যাপার, ছাত্রদের সাথে কথা বলে যাও। আমরা অত ইউটিউবে ঢাকঢোল পিটাই না, অতটা টাইম আমাদের নেই যে একদম, সেই জন্য তোমরা আমরা মাঝে মধ্যে দিই, কোনো অসুবিধা নেই। তবে সেন্টারে এসে যারা পড়ে, টিচারদের সাথে কথা বলো, টিচারের রেকর্ড দেখো, ঠিক আছে। আমরা সবসময় যখনই কোনো সাকসেস কারো দিই, কোনো জায়গায় পাবলিশ করি, ফোন নাম্বার দিয়ে দিই আর কি, ঠিক আছে। আমাদের 200 জনের বেশি সিভিলের ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছে অলরেডি। মেকানিক্যালে হচ্ছে 6 থেকে 7 জন পেয়েছে, ইলেকট্রিক্যালে 10 জন পেয়েছে লাস্ট পিএসসিতে। তা সাকসেস রেট তোমরা অবশ্যই এই ব্যাপারে কোনো খামতি নাই। আর আমরা প্রত্যেক ব্যাচ অনুযায়ী পড়াই, একটা ব্যাচে 400 জন, 300 জন, 200 জন গ্যাদারিং করে পড়ানো হয় না। আমাদের 20 জন, 30 জন, 25 জন, ম্যাক্সিমাম 40 জনের ব্যাচ। অনেক টিচার আছেন, প্রত্যেক ডিপার্টমেন্টে 4 থেকে 5 জন টিচার, আমাদের মিনিমাম 4 জন টিচার আছেন, ওনারা প্রত্যেকে ক্লাস নিয়ে থাকেন। আর তাই তোমরা যদি ভালো পরিষেবা নিতে চাও, একবার ভিজিট করে যাও, দেখা করে যাও, অতি অবশ্যই আমরা তোমাদেরকে তোমার মতো করে তৈরি করে দেবো, এই ব্যাপারে কোনো দ্বিধা নেই। তোমরা একবার এসে খালি আমাদের কাছে চলে আসো। আর পিএসসি যারা জুনিয়র ইঞ্জিনিয়ার এখন ইন্টারভিউ চলছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো মক ইন্টারভিউর জন্য। পিএসসি মক ইন্টারভিউ নিয়েছি, সামনে সানডে আছে মক ইন্টারভিউ। তাই আশা করি তোমরা সব কিছু জেনে গেলে, এই ডিএফসিসিএল কী ব্যাপারটা কি আমাদের, তারপর কীভাবে রিক্রুটমেন্ট হয়। তারপরে হ্যাঁ, এই যে ব্যাপারটা ছিল সিবিডি 2 এর পরে কিন্তু কোনো সিবিডি 2 এক্সাম হয়ে গেল, এই ডিএফসিসিএল সিবিডি 2 এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু সেম রেশিওতে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। মানে যা ভ্যাকান্সি তার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। কিন্তু যে এমটিএস পরীক্ষার জন্য তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। একটা ভ্যাকান্সিটা 3 জনকে ডাকানো হবে, 3 জনকে ডাকা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার পার করতে পারলে তখন সেইভাবে তোমার প্যানেল তৈরি হয়ে যাবে, চাকরিতে জয়েন করবে। আর এক্সিকিউটিভের মাইনে আমি আজকে আমার বিশ্বজিৎ প্রামাণিক সাথে কথা বলছিলাম, ডিএফসিসিএল আজমিরে আছে, আজমিরে পোস্টেড হয়েছে। আমি বললো দাদা মোটামুটি এক্সিকিউটিভে যারা আছে মোটামুটি 70 থেকে 80,000 জয়েনিংয়ের সময় হয়ে যাবে। বিভিন্ন অ্যালাউন্স এখানে দেখো, নবরত্ন যেসব কোম্পানিগুলো আছে হয়তো বেসিক সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় কম, কিন্তু এখানে আদার্স যেসব অ্যালাউন্সগুলো তারপরে অনেক বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় আর কি। তাই তোমাদের যদি ড্রিম থাকে গভর্নমেন্ট জব, তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমরা 100% সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবো। ওকে বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।